হাতে ফুল হয়েছে মা? একটু নিয়ে আস, দেবে আমাকে হাত বাড়িয়ে? আমি পুজো করতে যাব। হ্যাঁ এসো আগে। দেখি অনেকদিন পর ফুটলো গো মা এটা। আর দেখো বন্ধুদের সাথে একবার দেখিয়ে দিই পুজো করতে। এই দেখো, দাঁড়াও এটাকে ভালো করে খুলি। এই দেখো এটা হচ্ছে হলুদ পদ্ম, ঠিক আছে? মানে কি বলবো, 12 মাসের পদ্ম যাকে বলা হয়। এটা কিন্তু 12 মাস ফোটে, বাট এইবারে না গরমে একটু কম ফুটলো। আর দেখো কালারটা পুরো কাঁচা হলুদ কালার, দেখেছো কি অপূর্ব কালারটা। এরকম একটা পিঙ্কও হয়, পিঙ্কটা মরে গেছে আর হলুদটা রয়েছে, 2 বছর ধরে রয়েছে হলুদটা। এই ফার্স্ট আমার পদ্মটা ফুটলো। তো চলো পুজো করে আসি, তারপর তোমার সাথে কথা বলবো। আজকে যেহেতু গুরু পূর্ণিমা, তো যে আমার তো গুরুদেব আছে, তো একটু পুজো করতে হবে। ওই জন্য হাজব্যান্ডকে বলছিলাম একটু মালা, সাদা মালা আর মিষ্টি আনতে। তো চলো আগে পুজোটা করে আসি, তারপর তোমার সাথে কথা বলছি। একদম সাধারণভাবে আমি গুরু পূর্ণিমাটা পালন করেছি বন্ধুরা, এমন কিছু করিনি, এক্সট্রা কিছুই করিনি। তো যাই হোক, আমার যেহেতু গুরুদেব আছে, গুরুদেবকে সাধারণভাবে মালা দিয়ে একটু মিষ্টি দিয়ে পুজো করেছিলাম। অনেক ছোটোবেলায় আমার দীক্ষা হয়েছিল, তখন আমি ক্লাস 4 কি 5-এ পড়ি। আর সবচেয়ে বড় কথা, আমি আর আমার বাবাই দীক্ষিত ছিলাম পরিবারের। আমার মা আর আমার বোন কিন্তু দীক্ষা নেয়নি, তখন থেকেই বাবার জব করি আমি। তো যাই হোক বন্ধুরা, এখানে আমার ঠাকুরের প্রসাদ সাজানো হয়ে গেছে। আর অপর্ণা চক্রবর্তী বলে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু, তুমি বাবা সংকট মোচনের পোশাক দেখতে চেয়েছিলে, বাট আমি তো এখন ধরবো না। মঙ্গলবার দিন বাবার পোশাক যখন আমি চেঞ্জ করব, তোমার সাথে আমি অবশ্যই শেয়ার করব। তোমার কথাটা আমার মাথায় থাকলো। আগের ব্লগে আমি যে বাবার মন্দিরের যে ব্লগটা তোমাদের সামনে শেয়ার করেছিলাম, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, সত্যি বলছি না, আমার না কমেন্টগুলো পড়ে ভীষণ ভালো লাগলো। আমি ভাবতেই পারিনি যে তোমরা এতটা ভালোবাসা দেবে এই ব্লগটার ওপর। আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্র পদে। তো সব কিছুতে শেয়ার করতে পারিনি বন্ধু, যেটুকু পেরেছি সেটুকুই শেয়ার করেছি। আর এই একবার তোমাদের দেখিয়ে দিলাম আমার পুজো আজটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো চলো বন্ধুরা, একেবারে নিচে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। চলুন বন্ধুরা, আজকে এখন বাজে ঠিক 1টা বাজতে যায়। আর আমি সকাল থেকে কোনো কাজকর্ম শেয়ার করিনি, ভিডিও অনই করিনি, কারণ শরীরটা এতটা পরিমাণে খারাপ। তোমাদের তো বলেইছিলাম যে 2 দিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে, কেন বুঝছি না। বেশি কাজ করতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। একটু রেস্টের দরকার। অ্যাকচুয়ালি কি জানো তো, কন্টিনিউয়াসলি খেটে গেলে না মানুষের একটু রেস্টের দরকার থাকে, যেটা আমার এক ফোঁটা হচ্ছে না। তো ভেবেছিলাম 2 দিন রেস্ট নেবো, কিন্তু ওই যে মানে কী বলতো, একটা নেশা হয়ে গেছে। মানে ব্লগ যদি না দিতে পারি আমার যেন কেমন একটা হয়, আরও বেশি অস্বস্তি হয়। তো যাই হোক, আজ সকাল থেকে কিছুই আমি শেয়ার করিনি, কি করেছি না করেছি কিচ্ছু করিনি। তারপর মা আছে, মা আমাকে অনেকটা যে সাহায্য করে দিয়েছে। তো যাই হোক, আমি এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি। যদি শরীর ভালো থাকে, সন্ধ্যের দিকে যদি শরীরটা ভালো থাকে, তাহলে কিছু ভিডিও করে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে কালকে শেয়ার করতে পারি। সবই শরীরের ওপর ডিপেন্ড করে, কারণ শরীরের এগেনস্টে গিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না, সে যতই আমাদের মনের জোর থাকুক। তোমার যদি শরীর সাথ না দেয়, তুমি মনের জোর দেখিয়ে বেশি দিন কিন্তু তুমি কন্টিনিউ করতে পারবে না। আর আমার না একটু গ্যাসের সমস্যা আছে। মানে আমার মেয়ের যখন বয়স 1 বছর হয়নি, তখন আমার গল ব্লাডার ধরা পড়েছে, তখনই আমার অপারেশন হয়েছে। আর যেদিন আমার মেয়ের 1 বছরের জন্মদিন ছিল, সেদিন আমি ছুটি পেয়ে বাড়িতে এসেছিলাম। জোর জবরদস্তি করে কান্নাকাটি করে আমি বাড়িতে হাজব্যান্ডকে বলে নিয়ে চলে এসেছিলাম। পরে গিয়ে স্টিচ কেটেছি 1 সপ্তাহ পরে গিয়ে। তারপর থেকে যে আমার গ্যাস্ট্রিকে ধরেছে, বলতে পারো প্রথম তো এতটাই সাফার করতাম যে গ্যাসের জন্য আমাকে হসপিটালাইজড হতে হয়েছে। অ্যাংজাইটি হয়ে গেছিলো আমার, মানে ভয় পেতাম, এই আমি গ্যাস হয়ে যাচ্ছে, এই আমি মাথা ঘুরে পড়ে যাবো, এরকম হয়ে যেত। তো যাই হোক, এখন অনেকটা ঠাকুরের আশীর্বাদে রিকভার করেছি। আর দেখো এখানে না পাখি বসে আছে, যাইনি, দাঁড়া দেখাচ্ছি। এই যা উড়ে চলে গেল, একটা পাখি বসেছে জানলা। তো যাই হোক, যেটা বলছিলাম, তো মোটামুটি এখন যোগা করে, এক্সারসাইজ করে বলো বা খাবার চার্ট করে, রেস্ট্রিকশন মেনটেন করে অনেকটা ভালো আছি। খুব গ্যাস হলে তখন গ্যাসের ওষুধ খাই, নাহলে খাই না। 2 দিন 3 দিন ধরে এখন গ্যাসের ওষুধ খাচ্ছি। আর একটু যদি আমি উল্টাপাল্টা খেয়ে নিই না বন্ধুরা, যদি বাইরের খাবার একটু খেয়ে নিলাম বা একটু যদি ভাজাভুজি খেয়ে নিলাম, ব্যাস আমাকে আবার সেই আগের জীবনে ফিরে যেতে হবে। ওই জন্য না এখন ভয় পায়, জানো তো, বাইরের খাবার খেতেও খুব একটা ইচ্ছা করে না। তো যাই হোক বন্ধুরা, এখন থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। যদি শরীর ভালো থাকে তো অবশ্যই কালকে তোমরা ব্লগ পাবে, আর যদি শরীর স্বাদ না থাকে তাহলে হয়তো কালকে আমি ব্লগ দিতে পারবো না। তো চলো এবার ব্লগটা শুরু করা যাক। এখনও হাজব্যান্ড আসেনি, আসুক, তারপর থেকে আবার দেখা যাক কী কাজ করেন তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো চলো।
দেখো বন্ধুরা, আমি শুধু গল ব্লাডার বলেছি, গল ব্লাডারের মধ্যে যে স্টোন ছিল সেটা আমি বলতেই ভুলে গেছি। মানে আমার গল ব্লাডারের স্টোন হয়েছিল, সেটাই অপারেশন হয়েছে। অনেক দিন আগে আমার সাবস্ক্রাইবার বন্ধু জিজ্ঞাসা করেছিল যে ও মানে স্নান করে উঠে কি ইউজ করবে, ওর নর্মাল টু ড্রাই স্কিন। যাদেরই ড্রাই স্কিনের প্রবলেম তারা কিন্তু সারাদিনে 3 বার ময়শ্চারাইজার বেশি করে মাখবে। যত ময়শ্চারাইজার স্কিনে খাবে তত কিন্তু স্কিন তোমার হেলদি থাকবে। আমারও প্রচণ্ড পরিমাণে কিন্তু স্কিন ড্রাই ছিল। আমি স্নান করে উঠে টোনিং ইউজ, প্রথমে ফেস ওয়াশ, তারপর টোনার, তারপর সিরাম, তারপরে বেশি করে ময়শ্চারাইজার। বাইরে বেরোলে অবশ্যই সান প্রোটেকশন নিয়ে বেরোবে, রান্নাঘরে গেলেও সান প্রোটেকশন নিয়ে যাবে। এছাড়া কিন্তু তোমরা ঘরে থাকলেও SPF 15 মানে 15টাও কিন্তু তোমরা ইউজ করতে পারো, কারণ ঘরেও কিন্তু যথেষ্ট পরিমাণে আমাদের রোদের আলো ঢোকে। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু বিকেল হয়ে গেছে, ওই কটা বাজে, 5:30 নাগাদ বাজে। আর আমি এখানে যে চা বসিয়ে দিয়েছি, বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো ভাবলাম আজকে একটু চাটাকে অন্যভাবে করা যাক, মানে ওই একইভাবে না করে একটু অন্যভাবে যদি কোনো কিছু ভাইবস আনা যায় তো কেমন হয়। তো দেখো, এই কেটেলটা আমি কিন্তু বেশ কয়েক মাস আগে কিনেছিলাম, সেটাকে আর ইউজ করা হয় না, কারণ কাচের জিনিস তো ইউজ করতে একটু ভয় ভয় লাগে। ভাবলাম না, আজকে যা রোম্যান্টিক ওয়েদার আছে সেখানে আজকে এইটা পুরো অ্যাপ্রোপ্রিয়েট। তো চা যখন করেই নিয়েছি, ভাবলাম না এই কেটেলটার মধ্যে ঢেলে আমি আর মা 2 কাপ চা করে নিই। তো যাই হোক বন্ধুরা, আর সামনে একটা কি বলবো, সেন্টেড ক্যান্ডেল অন করে দিয়েছিলাম। বিশ্বাস করো দারুণ লাগছিল। মাঝে মাঝে জীবনে একঘেয়েমি কাটাতে গেলে একটু অদল বদল করা কিন্তু অবশ্যই দরকার। আমারও যখন মাঝে মাঝে একঘেয়েমি চলে আসে না, আমি চেষ্টা করি আমার ঘরের জিনিস দিয়েই না কিছুটা অদল বদল করার। আর দেখো, 1 কাপ চা, একটা ক্যান্ডেল, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। তারপরে দেখো, একটু যে সন্ধ্যের কাজ, মৌরিটা একদম ছিল না, দুপুরবেলা খেতে গিয়ে দেখেছিলাম পুরো শেষ, সেটাকেও একটু ভরে রেখে দিলাম, কিছুটা কাজ এগিয়ে রাখলাম, আর কিছুই না। আর সব ভিজে যাব, আমি আর মা আজকে শুয়ে পড়েছি আর সব ভিজে গেছে। কি অবস্থা দেখো, ছাদের অবস্থা দেখি, ওঠো। এ ভগবান, কি অবস্থা গো, সব ভিজে গেছে। এ দেখো, মা এবার নিগড়াবে এগুলোকে। ভেবেছিলাম জানো, শোবার আগে ভেবেছিলাম একটুখানি, এই দেখো জল থেকে ভর্তি, ভেবেছিলাম জানো যে জামা কাপড়গুলো তুলে নি। খড়খড়ের রোদ, প্রত্যেকটা দিন আমাকে বুদ্ধু বানাচ্ছে, প্রত্যেকটা দিন ভিজছে। কি অবস্থা, ইস পুরো শুকনো খড়খড়ে হয়ে গেছিলো, মানে হঠাৎ করে মুষলধারে বৃষ্টি। ইস মা, দূরে করে আমার জামাটা ভিজে যাবে। হে ভগবান। আর মধ্যেখান দিয়ে আমার গাছগুলো একদম সবুজে ভরে গেছে, দেখো মা, সবুজে ভরে গেছে। তবে এই ডালগুলো কাটতে হবে, অনেক বড় বড় ডাল হয়ে গেছে, দেখেছো? কাগজ ফুলের ডাল যত ছাড়বে তত ভালো। আর এই গাছটা দেখো, কালারটা দেখো শুধু গাছের, আমি তো ঠিক ক্যাপচার করতে পারছি না, তাহলে বুঝতে পারতে কালারটা কি দারুণ, ব্যাপক কালার। গাছের ডালগুলো না অনেক বড় বড় হয়ে গেছে। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দেখো কেমন লাগছে বলো তো, কি অপূর্ব লাগছে। দেখো ফুলের মধ্যে জলবিন্দুগুলো, বৃষ্টির ফোঁটাগুলো অপূর্ব লাগছে। দেখো নীল আকাশ, আর দেখো কি দারুণ গো। বেশ কদিন ধরে গাছে জল দিতে হচ্ছে না, প্রত্যেকটা দিনই তো বৃষ্টি হচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে কেন, প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে বলে না গাছে আর জল দিতে লাগছে না। মা, ওই পিঙ্ক জবাটা তুমি তোলোনি? এখানে একটা পিঙ্ক জবা আছে, ওখানে মা তো, হ্যাঁ কাল পিঙ্ক জবা অনেকগুলো ফুটবে। না চলো নিচে যাওয়া যাক, এইবারে হলে মশার কামড় উৎপাত শুরু হয়ে যাবে। মোটামুটি গাছে এখন কদিন ধরে জল দিতে হবে। আমি প্রত্যেকটা দিন ভাবছি যেন একটু গাছ স্প্রে করবো, ফাঙ্গিসাইড স্প্রে করবো, কিন্তু স্প্রে করা হচ্ছে না। তো চলো নিচে যাই গো মা, চলো মা নিচে চলো, নিচে গিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করছি। আমরা অনেকেই জানি না যে ফিশ ট্যাঙ্ক ঘরে রাখা কিন্তু অত্যন্ত শুভ, কারণ ফিশ ট্যাঙ্ক ঘরে পজিটিভ এনার্জি আনতে সাহায্য করে। তোমাদের মন যদি খুব ভালো না লাগে, ডিপ্রেশন ফিল হয়, তোমরা এক দৃষ্টে যদি ফিশ ট্যাঙ্কের সামনে বসে 5 মিনিট মানে মাছের চলাফেরা, ওদের খেলাধুলা দেখতে পারো, তোমার মন কিন্তু 5 মিনিটের মধ্যে কিন্তু ডাইভার্ট হয়ে যাবে। যদি আমার কথা বিশ্বাস না হয়, কালকে ছোট্ট একটা ফিশ ট্যাঙ্ক নিয়ে এসে তার মধ্যে দুটো মাছ ছেড়ে দেখো কীরকম চেঞ্জ তোমাদের আসে। তো
তো যাই হোক বন্ধুরা, এখানে সন্ধ্যেবেলায় একটু খাবার মানে টিফিনের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলাম, বাইরে থেকেই খাবারটা অর্ডার করেছিলাম। এটা হচ্ছে দই বড়া, আমার ভীষণ ফেভারিট খাবার। আমি ভাজাভুজি, রোল, চাউমিন খাবার থেকে আমি এইসব খাবার, সাউথ ইন্ডিয়ান ডিশ আমি ভীষণ পছন্দ করি। ধোসা, ইডলি, দই বড়া আমার খেতে ভীষণ ভালো লাগে। তো এখন ঘড়িতে প্রায় 9:30, ডিনারের প্রিপারেশন করতে চলে এসেছি। তোমরা জানো যে ডিনারের হাফ প্রিপারেশন কিন্তু আমি সকালেই করে রাখি, মানে দুপুরেই করে রাখি। এখন আমি একটু পাঁপড়টা সেঁকবো, আর সকালে যে তরকারিটা করে রেখেছিলাম সেটা একটু গরম করব। কারণ বেশি কাজ যদি আমি সন্ধ্যের জন্য ফেলে রেখে দিই তাহলে কি বলো তো, আমার এডিটিং করতে অনেকটা রাত হয়ে যাবে, আর রাত করে শুলে আমার কিন্তু ভোরবেলা উঠতে দেরি হয়ে যাবে। সবই একটা শিডিউলের মধ্যে রাখার চেষ্টা করি। আর এখানে তরকারিটা গরম করেছি, এখানে যা যা খাবার সেটার মধ্যে কিছুই আমি খাবো না, সবই হাজব্যান্ড আর আমার মেয়ে খাবে। কারণ আমি কিন্তু রাতে একদম এই রিচ খাবার খাই না, একদম সেদ্ধ ভাত, পাঁপড় সেঁকা, ডাল ভাত এইগুলো খাই। খুব জোর আমি ডিম সেদ্ধটা খাই ডেলি একটা করে। এখানে রুটি আর তরকারি দিয়ে দিলাম, আর হাজব্যান্ডের জন্য রায়তা বানিয়েছিলাম। রায়তার মধ্যে শসা দিয়েছিলাম, তারপর তোমার টমেটো ছিল, পেঁয়াজ ছিল, কাঁচা লঙ্কা ছিল, গোলমরিচ ছিল, আর চাট মশলা ছিল। এই দিয়েই কিন্তু আমি রায়তাটা বানিয়ে নিলাম। তো সব কাজ মোটামুটি কমপ্লিট। সিঙ্কে কিন্তু এক গাদা বাসন জমা হয়ে আছে, সেইগুলোকেও মাজতে হবে। তার আগে আমি একটুখানি আমার মানে রান্নাঘরটা, রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তোমরা আমি বারবার অনেকবার শেয়ার করি, যতই রাত হয়ে যাক আমি কিন্তু কখনো রান্নাঘর ফেলে শুতে যাই না, আর সিঙ্ক করে শুতে যাই না। এটা আমার একদম হ্যাবিট। বিয়ের পর থেকেই আমি কিন্তু এই রুলসটা মেনটেন করেছি। ঠাকুরের কৃপায় এমন একটা দিনও যায়নি যে আমি এরম কাটা ফেলে আমি শুতে গেছি, তাহলে হয়তো আমার ঘুমই আসবে না। তারপর দেখো আমার সব বাসন মাজা হয়ে গেলে সিঙ্কটাও একটু ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে আমি রেখে দিই। আর স্কচ ব্রাইট কিন্তু সবসময় ধুয়ে একদম চিপে তারপরে কিন্তু রাখবে। শুধুমাত্র রান্না করলাম আর খেলাম এটা কিন্তু একটা গৃহিণীর কাজ না, এরপরও থাকে অসংখ্য কাজ। রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা, আবার দেখো বাসনগুলোকে কিন্তু টাওয়াল ড্রাই করে আমি কিন্তু জায়গার জিনিস জায়গায় রেখে দিই। এই কাজগুলো যদি আমরা রাতে করে শুই না, আমাদের সকালটা কিন্তু অনেকটা রিল্যাক্সে যাবে, চাপমুক্ত যাবে। সকালবেলা উঠে যদি একটা ঝাঁ চকচকে রান্নাঘর দেখে দিনটা শুরু করো, তোমার দিনটা কিন্তু অনেক বেশি ভালো যাবে। এখানে দেখো ড্রাই ফ্রুটগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো কিন্তু বিকেলবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম, বাট এখন আমি জলটা চেঞ্জ করে 2-3 বার ভালো করে কষলে ধুয়ে ড্রাই ফ্রুটটা ভিজিয়ে রেখে দেবো। সকালবেলা উঠে তোমরা জানো যে আমি, আমার হাজব্যান্ড সবাই আমরা এটা খাই। তো চলো বন্ধুরা, এরপরে আমার মোটামুটি রাতের কাজ কমপ্লিট হয়ে গেছে। ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই আমাদের একটা হেলদি রুটিনের মধ্যে রাখতে হবে যে ব্রাশ করে তারপরে কিন্তু শুতে যেতে হবে। আর এখানে ব্রাশ করতে করতে আমি 2-3টে পাক খেয়ে নিই। ডিনারের পর যদি তোমরা ডিনারের 10-15 মিনিট পর একটু যদি তোমরা হালকাভাবে হাঁটাহাঁটি করো, আমাদের ডাইজেশনে কিন্তু অনেকটা সুবিধা হয়। খেয়েই যদি আমরা শুয়ে পড়ি আমাদের কিন্তু রাতের বেলা ডাইজেশনে খুব প্রবলেম হয়, কারণ তখন তো আমরা রাতে কোনো কাজবাজ করি না, তখন খাবারগুলো আমাদের ডাইজেস্ট হয় না। ওই জন্য চেষ্টা করি আমি খাবার পর 5 থেকে 10 মিনিট হালকা হাঁটাহাঁটি করব, আর সেই সময় আমি ব্রাশটাও করে নিতে পারি। বলতে পারো এক ঢিলে 2 পাখি, ব্রাশটাও করা হয়ে গেল আর আমার এদিকে হাঁটাহাঁটি করাও হয়ে গেল। তারপরে দেখো আমার সকালের যে কাজগুলো থাকে সেটাও একটু এগিয়ে রাখলাম। যেমন ধরো আমি তো জানো প্রত্যেকটা দিন আমাকে সোফাটাকে অ্যারেঞ্জ করতে হয় সব কিছু খুলে। তো ভাবি যে না, আমি কুশনগুলোকে আর কভারগুলোকে আগে থেকেই আমি মানে চেয়ারের ওপর রেখে দিই, যাতে সকালবেলা কিছুটা হলেও আমি হালকাভাবে কাজ শুরু করতে পারি। না হলে না, যত মানে সোফার ওপর যত জিনিসপত্র থাকবে তত আমার চাপ বাড়বে। আর যাই হোক, আমার এখানে টিভিও দেখা হচ্ছে আর ছোটো একটু রাতের কাজবাজও করা হচ্ছে। রাতে শোয়ার আগে একটু মুখ শুদ্ধি মানে একটু মৌরি টৌরি খেয়ে যেটা শুই। আর এখানে দেখো আমার মোটামুটি কিচেনের কাজ কমপ্লিট। আমি কিচেনের উইন্ডোটাও ক্লোজ করে দিলাম। আর রাতের বেলা আমি একটু 5 মিনিটের জন্য আমি সেন্টেড ক্যান্ডেল অবশ্যই আমি রান্নাঘরে ধরাই। কারণ কী বলতো, এই মাছ মাংস একটা যে আষ্টে গন্ধ যে আমার রান্নাঘর থেকে বেরোয়, তার জন্য আমি সেন্টেড ক্যান্ডেলটা 5 মিনিট জন্য ধরিয়ে রাখি। খুব সুন্দর একটা স্মেল কিন্তু আমার রান্নাঘর থেকে বেরোবে। আর রাতের বেলার একটা রান্নাঘরের লুকস, আমার কিচেনের মানে লুকসটা তোমার সাথে শেয়ার করলাম। তো এই আমার রাতের রান্নাঘর তোমাদের একবার দেখে নাও, একদম টিপ টপ নিট অ্যান্ড ক্লিন এইরকমই রাখার চেষ্টা করি বন্ধুরা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে
তো এই তো বন্ধুরা চলে এলাম ঘরে আমার প্রিয় কাজ করতে, যে কাজটা না করে আমি বেডে যাবই না, সে আমার রাত 1টা বাজুক আর 1:30টা বাজুক। তো যাই হোক, আমি এখানে একটু স্কিন আর হেয়ারের ট্রিটমেন্ট করে নেবো। আর আমি সপ্তাহে 3 থেকে 4 দিন কিন্তু আমি হেয়ার ভাইটালাইজার ইউজ করি। অবশ্যই মাখবে হেয়ার ভাইটালাইজার, কারণ আমাদের প্রত্যেকের কিন্তু এখন ড্যান্ড্রফ থাকে, চুল ওঠার প্রবণতা থাকে। হেয়ার ভাইটালাইজার রাখলে কি তোমার রুট মানে চুলের যে রুটটা থাকে সেটা কিন্তু খুব স্ট্রং করে। যে কোনো ভালো ব্র্যান্ডেডের হেয়ার ভাইটালাইজার ইউজ করবে। আমি যেমন এখানে ওশিয়া ইউজ করতে পারো, তাও বলছি কেয়া শেড, ওশিয়া, অরিশ, এগুলো খুব ভালো ব্র্যান্ড, তোমরা ইউজ করতেই পারো। দেখো চুলটা ভালো করে আমি কিন্তু ভাইটালাইজার দিয়ে ভালো করে আমি খোপা করে নিলাম। আমি বেরুনি করি না, আমি খোপা করে শুতে পছন্দ করি। চুল সবসময় বেঁধে শোবে, নাহলে কি বলতো চুলের বালিশে ঘষা লেগে লেগে না চুল আরও বেশি উঠে যায়। মুখ যখন ফেস পরিষ্কার করবে তার সাথে সাথে আমার গলা, তার সাথে দুটো হাত অবশ্যই ক্লিন করে নেবে। তারপরে তোমরা সেরাম ইউজ করবে সেটা তোমরা যেটা করো সেটা করবে। আর নাইট ক্রিম অবশ্যই মাখবে, সেটা কিন্তু ড্যাপ করে মাখবে। আর এখানে আমি কোরেক্সের একটা কি মাখলাম, এটা সিরাম ইউজ করেছি, তোমাদের দেখিয়ে দিলাম একবার। তো যাই হোক বন্ধুরা, আমার এখানে মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে যাবার পর 5টা মিনিট আমি কিন্তু আমার নিজেকে টাইম দিই। আমার এডিটিং করা কমপ্লিট হয়ে গেলে আমি 5 মিনিট আমি বই পড়ি, তারপরে কিন্তু রিল্যাক্সে শুতে যাই। 9টার পর আমি কিন্তু মোবাইল একদম অফ করে দিই, নোটিফিকেশান অফ করে দিই। শুধুমাত্র তখন আমার সাথে থাকে আমার এই স্টোরি বুক। তো চলো বন্ধুরা, চট করে আমি কয়েকটা সাবস্ক্রাইবার বন্ধুর নাম বলে দিই। ঐন্দ্রিলা চক্রবর্তী, তোমার নাম কিন্তু আমি বহুবার আমার ব্লগে নিয়েছি ডিয়ার, হয়তো তুমি স্কিপ করে গেছো বা সেই ব্লগটা তুমি দেখোনি। জয়শ্রী সিনহা, সীমা সেনাপতি, শর্মিলাস ডেলি লাইফ, মালবিকা মুখার্জি, মৌসুমী চক্রবর্তী, অপর্ণা, মৌসুমী দি মানে ঘোষ টাইটেল, নমিতা খাটুয়া, সাকিনা, রিয়া রয়, অর্চনা ভট্টাচার্য, ফরিদা মোল্লা, শর্মী, বীণা পানি চক্রবর্তী, কৃষ্ণা কুণ্ডু, গীতা দাস, ভারতী চক্রবর্তী। এই কটা নাম আমি আজকে বললাম। যদি কিছু বাদ পড়ে যায় অবশ্যই আমি নেক্সট ব্লগে বলবো বন্ধুরা। তো ভিডিওটা একদম ছোট্ট একটা কম্প্যাক্ট ভিডিও রাখার চেষ্টা করেছি। এখন থেকে আমি ছোট্ট এরকম ব্লগ দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, শেয়ার করো। আজকে এইটুকুই, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।